2025 সালের জানুয়ারি আলাস্কার বরফে ঢাকা এক সম্মেলনে বসে আছেন দুই পরাশক্তির নেতা। একপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণের আলোচনায় যখন সবাই শান্তি চুক্তির সম্ভাবনা খুঁজছিল, তখন হঠাৎ করেই পুতিন কণ্ঠ নামিয়ে এক কথায় পুরো বৈঠকের দিক বদলে দিলেন। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডনবাস। বিশ্ব বুঝে গেল ইউক্রেন যুদ্ধের আসল রহস্য লুকিয়ে আছে পূর্ব ইউক্রেনের সেই ধূসর শিল্পাঞ্চলে। কেন এই অঞ্চল এত গুরুত্বপূর্ণ, কেন রাশিয়া এর জন্য রক্ত ঝরাতে প্রস্তুত, এটাই আজকের কাহিনী। পুতিনের চোখে ডনবাস মানে শুধু ভূখণ্ড নয়, বরং এক ধরনের শক্তি। ডনবাস ইউক্রেনের পূর্বদ্বার। এখানকার মারিউপোল বন্দর কৃষ্ণসাগরে রাশিয়ার জন্য জীবনরেখা। যদি এই অঞ্চল পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, তবে ইউক্রেন আর কোনোদিন নিরাপদ থাকবে না। কিয়েভ জানে ডনবাস হারানো মানে দেশের হৃৎপিণ্ডে চিরস্থায়ী চাপ। ডনবাস একসময় সোভিয়েত ইউনিয়নের শিল্পকেন্দ্র ছিল। কয়লা, ইস্পাত, খনিজ আর উর্বর জমি, সবকিছু মিলে এটি ছিল সম্পদের ভাণ্ডার। যদিও সোভিয়েত পতনের পর অনেক কিছু নষ্ট হয়ে গেছে, তবুও এই অঞ্চল এখনও এক বিশাল সম্পদ। রাশিয়ার হাতে গেলে এটি তাদের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং ইউক্রেনকে দুর্বল করবে। ডনবাস সোভিয়েত ইতিহাসের অংশ। এখানে জন্ম নিয়েছিল সেই আদর্শ শ্রমিকের মিথ, যাকে কেন্দ্র করে গড়া হয়েছিল সমাজতান্ত্রিক স্বপ্ন। আজ পুতিন এটিকে ব্যবহার করছে রুশকি মির, অর্থাৎ রুশ বিশ্বের গল্প গড়তে। তার দাবি, ডনবাসের মানুষ রুশ, তারা আমাদেরই অংশ। এই প্রতীকী দখল পুতিনকে শুধু ভূখণ্ড নয়, রাজনৈতিক বৈধতাও এনে দেবে। ডনবাসের গল্প শুরু অনেক আগে। সোভিয়েত যুগে এই অঞ্চলকে বলা হতো শিল্পের রাজধানী। কয়লা খনির কালো ধোঁয়া, ইস্পাত কারখানার আগুন, সব মিলিয়ে ডনবাস ছিল শক্তির প্রতীক। এখানে এসে কাজ করত লক্ষ লক্ষ রুশ শ্রমিক। ধীরে ধীরে অঞ্চলটা হয়ে উঠল রুশ ভাষাভাষী মানুষের ঘাঁটি। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ইউক্রেন স্বাধীন হল। ডনবাস হঠাৎ করেই কিয়েভের অংশ হয়ে গেল। এখানকার রুশ ভাষাভাষীরা অস্বস্তিতে পড়ল। মস্কো তখন থেকে বারবার দাবি তুলতে শুরু করে, ডনবাস আসলে রাশিয়ার। 2014 সালে সেই দাবির বিস্ফোরণ ঘটে। ক্রিমিয়া দখলের পর রাশিয়া ডনবাসে বিদ্রোহ উস্কে দিল। ডোনেৎস্ক আর লুহান্স্কে তৈরি হল তথাকথিত পিপলস রিপাবলিকস। কিয়েভ সেনারা লড়াই শুরু করল, কিন্তু রাশিয়ার সমর্থন পাওয়া বিদ্রোহীরা টিকে গেল। সেই থেকে ডনবাস হয়ে উঠল রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্র। 2022 সালের ফেব্রুয়ারি ভোররাতে রুশ ট্যাঙ্কগুলো সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে। পুতিন ঘোষণা দিলেন, আমরা ডনবাসের মানুষদের রক্ষা করছি। বিশ্ব আতঙ্কে তাকিয়ে রইল। কয়েকদিনের মধ্যে রাশিয়া দখল করে নিল লুহান্স্ক পুরোপুরি আর ডোনেৎস্কের একটা বড় অংশ। কিন্তু ইউক্রেন হার মানেনি। স্লোভিয়ান্স্ক, ক্রোমাটস্কের মতো শহরগুলো এখনও কিয়েভের হাতে। যুদ্ধ চলতে লাগলো বছরের পর বছর। পশ্চিমা দেশগুলো অস্ত্র পাঠালো, রাশিয়া নতুন সৈন্য নামালো, আর প্রতিটি রক্তক্ষয়ী লড়াইয়ের কেন্দ্রে ছিল ডনবাস। ডনবাস শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটি এক ধরনের প্রতীক। সোভিয়েত যুগে এটাকে বলা হতো শ্রমিকের জন্মভূমি। আজ পুতিন এটাকে ব্যবহার করছে নিজের জাতীয়তাবাদী বয়ানে। তিনি দাবি করছেন ইউক্রেন সরকার রুশ ভাষাভাষীদের দমন করছে, যদিও প্রমাণ নেই। কিন্তু এই গল্প রাশিয়ার ভেতরে যুদ্ধকে জনপ্রিয় করেছে। বিশেষজ্ঞরা বলেন, ডনবাস আসলে পুতিনের স্বপ্নের অংশ। এখানে জয় মানে রাশিয়ার ওয়ার্ল্ড প্রতিষ্ঠার এক ধাপ। কিন্তু রাশিয়ার এই দাবি কতটা বৈধ? আন্তর্জাতিক আইন বলছে একেবারেই নয়। 1994 সালের বুদাপেস্ট স্মারকলিপিতে রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেনের সীমান্ত অক্ষুণ্ণ থাকবে। বিনিময়ে ইউক্রেন তার পারমাণবিক অস্ত্র হস্তান্তর করেছিল। কিন্তু রাশিয়া সেই চুক্তি ভেঙে 2014 সালে
ক্রিমিয়া দখল করে এবং 2022 সালে পূর্ণাঙ্গ আগ্রাসন চালায়। এছাড়া ইউক্রেনের রুশ ভাষাভাষী জনগোষ্ঠীর বেশিরভাগই আসলে নিজেদের ইউক্রেনীয় নাগরিক হিসেবেই দেখে, তারা রাশিয়ার অধীনে যেতে চায় না। যেমনটা বলা যায়, কানাডার ইংরেজি ভাষাভাষীরা আমেরিকান নয়, কিংবা আমেরিকার স্প্যানিশরাও সবাই মেক্সিকান নয়। ভাষা মানেই আনুগত্য নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বারবার বলেছেন, আমরা ডনবাস ছাড়ব না, কোনো দিনই না। ইউক্রেনীয় জনগণও একই কথা বলছে, তাদের কাছে ডনবাস শুধু মাটি নয়, এটি পরিবার, আত্মীয় স্বজনের জীবন। তারা দেখেছে রাশিয়ার দখলকৃত অঞ্চলে কেমন দমন নীতি চলে, তাই নতুন করে কারো হাতে এই অঞ্চল তুলে দিতে তারা রাজি নয়। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কঠিন। ইউক্রেন হয়তো অস্থায়ীভাবে রাশিয়ার নিয়ন্ত্রণ মেনে নিতে পারে, কিন্তু সার্বভৌমত্ব ছাড়বে না। পশ্চিমা নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতা অসম্ভব। আজ প্রশ্ন একটাই, ডনবাসের ভবিষ্যৎ কি? ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে নানা রকম জল্পনা চলছে। কেউ বলছে হয়তো শেষ পর্যন্ত একটি সমঝোতা হবে, যেখানে রাশিয়া দখল ধরে রাখবে, তবে সেটির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। অন্যদিকে অনেকে মনে করছে ইউক্রেন হয়তো যুদ্ধক্ষেত্রের বাস্তবতা মেনে নেবে, কিন্তু সার্বভৌমত্বের দাবি ছাড়বে না। আবার অনেকের মতে ডনবাস নিয়ে রক্তক্ষয়ী সংঘাত আরও বহু বছর ধরেই চলতে থাকবে। তবে যত মতামতই থাকুক, একটি বিষয় নিয়ে কারো দ্বিমত নেই, ডনবাস ছাড়া রাশিয়া কোনো শান্তি চুক্তি মানবে না। আর ইউক্রেনের জন্য ডনবাস ছাড়ার মানে হবে নিজের অস্তিত্বকে আত্মহত্যার মতো করে ধ্বংস করে দেওয়া। আলাস্কার সেই সম্মেলন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ইউক্রেন যুদ্ধের আসল রহস্য লুকিয়ে আছে ডনবাসের ভেতরে। রাশিয়ার কাছে এটি কৌশল, অর্থনীতির আর মর্যাদার প্রশ্ন। ইউক্রেনের কাছে এটি বেঁচে থাকার প্রশ্ন, আর বিশ্বের কাছে এটি এক পরীক্ষার ক্ষেত্র, যেখানে ঠিক হবে 21 শতকের শক্তির ভারসাম্য। ডনবাস আজ এক রক্তক্ষয়ী প্রতীক, আর প্রশ্নটা একটাই, এই প্রতীকের ভবিষ্যৎ রক্তে লেখা হবে নাকি আলোচনার টেবিলে? প্রিয় দর্শক, রাশিয়ার এই চাওয়া কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেনের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।